আচ্ছা, ধরুন খুব শখ করে আর বেশ অনেকটা টাকা খরচ করে একটা খুব দামি বা অ্যাডভান্স ট্রেডমিল কেনা হলো। হুম এটা কিন্তু আমাদের সবার খুব পরিচিত একটা দৃশ্য। রাইট? তো প্রথম কয়েকদিন বেশ উৎসাহ নিয়ে দৌড়ানো চলল, কিন্তু ঠিক ২ সপ্তাহ পর দেখা গেল ট্রেডমিলটা স্টোর রুমে বা চিলেকোঠা এক কোণে পড়ে আছে। আর তার উপর রীতিমতো ধুলোর আস্তরণ জমছে। একদম। অথবা ধরুন সে অ্যাকুস্টিক গিটারটার কথা, যেটা বাজানো শেখার জন্য কেনা হয়েছিল, কিন্তু গত কয়েক বছরে তার কোনো তারে হাতের স্পর্শই লাগেনি। হ্যাঁ, ডেস্কে পড়ে থাকা কোনো অসম্পূর্ণ পাণ্ডুলিপি বা শুরু করতে গিয়েও মাঝপথে ছেড়ে দেওয়া কোনো ডায়েটের কথাও বলা যায় এখানে। ঠিক, মানে এই যে আমরা সবাই শখ করে কিছু একটা শুরু করি, কিন্তু কিছুদিন পরেই আগ্রহ হারিয়ে ফেলি। কেন এমন হয়? হুম এটাই আসলে আজকের মূল আলোচনার বিষয়। মানুষের ভেতরে এই যে কাজ শুরু করে শেষ না করার বা নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার প্রবণতা, এর পেছনের মনস্তত্ত্বটা আসলে কি? আজ আমরা এই রহস্যের গভীরে যাব। আমাদের আজকের এই আলোচনার মূল ভিত্তি হল স্টিভেন প্রেসফিল্ডের লেখা অত্যন্ত সাড়া জাগানো বই দ্য ওয়ার অফ আর্ট, এবং এই বইটিতে রবার্ট ম্যাককির লেখা অসাধারণ একটা মুখবন্ধ। চমৎকার দুটো সোর্স। হ্যাঁ, এই দুটো উৎসের ওপর ভিত্তি করে আমরা খুঁজব মানুষের অপূর্ণ সম্ভাবনা আর সৃজনশীলতার পথে সবচেয়ে বড় বাধাগুলো আসলে কি। ট্রেডমিল বা গিটারের এই যে উদাহরণগুলো আপনি দিলেন, এগুলো আসলে একটা গভীর সত্যকে সামনে নিয়ে আসে। প্রেসফিল্ড খুব চমৎকার একটা কথা বলেছেন এখানে। কিরক? তিনি বলছেন আমাদের সবার ভেতরেই মূলত দুটো জীবন সমান্তরালভাবে চলতে থাকে। আচ্ছা, দুটো জীবন। হ্যাঁ, একটা হলো সেই জীবন যেটা আমরা প্রতিদিন যাপন করছি, মানে আমাদের ওই সাধারণ রুটিন বাঁধা জীবন। আর অন্যটা হলো আমাদের ভেতরের সেই অপূর্ণ জীবন, যা আমরা হতে পারতাম বা যাপন করতে পারতাম। হুম, মানে যেটা আমাদের পোটেনশিয়াল ছিল কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। এক্স্যাক্টলি। এই দুই জীবনের মাঝখানে একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী দেয়াল দাঁড়িয়ে থাকে। প্রেসফিল্ড এই দেয়ালটার একটা সুনির্দিষ্ট নাম দিয়েছেন। তিনি এর নাম দিয়েছেন রেজিস্ট্যান্স বা বাধা। এই রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি? মানে এটা কি চারপাশের সমাজ, পরিবার বা পরিস্থিতির তৈরি করা কোনো বাধা? না, এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটাই হলো এটা। এটা বাইরের কোনো শত্রু নয়, এটা পুরোপুরি আমাদের নিজেদের ভেতরের একটা মনস্তাত্ত্বিক বাধা। ও আচ্ছা। প্রেসফিল্ড একে একটা ক্ষুধার্ত হাঙরের সাথে তুলনা করেছেন। একটা হাঙর যেমন কখনো ঘুমায় না, তার কোনো বিবেক নেই, সে শুধু শিকার করতে জানে। রেজিস্ট্যান্সও ঠিক তেমনই। মানে সবসময় আমাদের পেছনে লেগেই আছে? একদম। এটা অদৃশ্য, অত্যন্ত কপট আর নির্দয়। এর মাত্র লক্ষ্যই হলো মানুষের ভেতরে জিনিয়াস বা প্রতিভাকে ধ্বংস করে দেওয়া। যখনই কেউ নতুন কোনো সৃজনশীল কাজ শুরু করতে যায়, তখনই এই রেজিস্ট্যান্স তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করে। এই রেজিস্ট্যান্স যে কতটা ভয়ঙ্কর হতে পারে, বইটাতে তার একটা ঐতিহাসিক আর আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো উদাহরণ দেওয়া হয়েছে। ওই হিটলারের উদাহরণটা তাই তো? রাইট। তরুণ বয়সে হিটলার কিন্তু একজন শিল্পী হতে চেয়েছিলেন। তিনি ভিয়েনায় গিয়ে আর্ট একাডেমিতে রীতিমতো আবেদনও করেছিলেন, হুম কিন্তু তিনি ব্যর্থ হন। বইটিতে একটা মারাত্মক দাবি করা হয়েছে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করার চেয়ে একটা ফাঁকা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ছবি আঁকা শুরু করা হিটলারের জন্য বেশি কঠিন ছিল। অভাবনীয় একটা ব্যাপার। হ্যাঁ, ফাঁকা ক্যানভাস কোনো বাহাবা দেয় না, কোনো কোলাহল তৈরি করে না, এটা শুধু একজন মানুষকে তার নিজের মুখোমুখি দাঁড় করায়। রেজিস্ট্যান্স বা এই ভেতরের বাধা তাকে পুরোপুরি হারিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, এই সোর্সগুলোতে বলা হয়েছে যে রেজিস্ট্যান্স নাকি একটা কম্পাস হিসেবেও কাজ করে। হ্যাঁ, কম্পাসের ধারণাটা সত্যি যুগান্তকারী। আমরা তো সাধারণত ভয় পেলে মনে করি যে আমরা হয়তো ভুল পথে আছি, তাই না? একদম, ভয় পেলে আমরা পিছিয়ে আসি। কিন্তু প্রেসফিল্ড বলছেন ঠিক উল্টো কথা। যে কাজটা আমাদের আত্মার উন্নতির জন্য, আমাদের বিকাশের জন্য যত বেশি গুরুত্বপূর্ণ, সেই কাজের প্রতি আমরা তত বেশি রেজিস্ট্যান্স বা ভয় অনুভব করি। তার মানে ভয়টা এখানে একটা পজিটিভ সিগন্যাল। ঠিক তাই। অর্থাৎ কোনো কাজ করতে গিয়ে যদি ভেতরে প্রচণ্ড ভয় বা অনীহা কাজ করে, তবে বুঝতে হবে ওই কাজটা করাই আমাদের জন্য সবচেয়ে জরুরি। ভয়টা এখানে দিকনির্দেশক বা কম্পাস হিসাবে কাজ করছে। কিন্তু এখানেই আমার একটু খটকা লাগছে। কিরকম? অনেকেই তো ভাবতে পারেন যে আমরা হয়তো স্রেফ নিজেদের অলসতা বা কাজ না করার মানসিকতাকে ঢাকার জন্য রেজিস্ট্যান্সের মতো একটা গালভরা নাম দিচ্ছি।
বিষয়টা কি নিছকই আমাদের অলসতা নয়? আচ্ছা। আমি এটাকে একটু অন্যভাবে দেখি। ধরা যাক একজন অত্যন্ত বিরক্তিকর টেলিমার্কেটারের কথা। কেউ যদি একবার ফোন ধরে হ্যালো বলে, তবে সে ফেঁসে গেল। হা, ঠিক। তারা কথার জালে এমনভাবে আটকে ফেলবে যে ফোন কাটার আর কোনো উপায় থাকবে না। রেজিস্ট্যান্সও কি টেলিমার্কেটারের মতোই আমাদের অলসতাকে ব্যবহার করে বোকা বানায় না? পয়েন্টটা ভালো। তবে অলসতা এর একটা খুব ছোট অংশ মাত্র। রেজিস্ট্যান্স কিভাবে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করে তার পেছনের মেকানিজম বা কৌশলগুলো দেখলে অবাক হতে হয়। আচ্ছা। এটা শুধু মানুষকে অলস করে বসিয়ে রাখে না, এটা অনেক সময় নিজেকে ভিকটিম বা শিকার হিসেবে উপস্থাপন করার কৌশল হিসেবে দেখা দেয়। ভিকটিম মানে নিজের প্রতি সিম্প্যাথি তৈরি করা। হ্যাঁ, যেমন ধরুন কেউ হয়তো তার নিজের জীবনের অতীত নিয়ে খামোখান নাটকের জন্ম দিচ্ছে। সে বলছে আমার শৈশব খুব কষ্টের ছিল, তাই আমি আজ কিছু করতে পারছি না। ও আচ্ছা, একটা এক্সকিউজ দাঁড় করানো আর কি। একদম। আবার অনেকে স্যান্টাফে মতো কোনো স্পিরিচুয়াল শহরে গিয়ে অনন্তকাল ধরে তথাকথিত হিলিং বা মানসিক আরোগ্য খোঁজার নামে বছরের পর বছর কাটিয়ে দেয়। হুম। তারা মনে করে তারা নিজেদের উন্নতির জন্য কাজ করছে, কিন্তু আসলে তারা মূল কাজটাকে এড়িয়ে যাচ্ছে। অর্থাৎ মূল কাজটা করার চেয়ে নিজের সমস্যা নিয়ে ঘাটাঘাটি করাটা মানুষের কাছে বেশি আরামদায়ক মনে হয়। ঠিক তাই, মানুষ আসলে নিজের কাজ ফেলে নিজের সমস্যা নিয়ে পড়ে থাকতে ভালোবাসে। কারণ একটা ফাঁকা পৃষ্ঠায় গল্প লেখা বা নতুন কোনো ব্যবসা দাঁড় করানোর যে কঠিন মানসিক পরিশ্রম, তার চেয়ে নিজের অতীত নিয়ে বসে বসে আক্ষেপ করাটা অনেক বেশি সহজ। এটা আমাদের মূল সৃজনশীল কাজ থেকে দূরে রাখার জন্য রেজিস্ট্যান্সের একটা নিখুঁত আর সূক্ষ্ম ফাঁদ। একদম তাই। তার মানে এই অদৃশ্য শত্রুটা অত্যন্ত চতুর। এটা যদি এতই ভয়ঙ্কর আর প্রতারক হয়, তবে এর বিরুদ্ধে জেতার উপায় কি? কারণ সাধারণ শৌখিন মানসিকতা বা একটা অ্যামেচার মাইন্ডসেট নিয়ে থাকলে তো এই হাঙরের সাথে লড়াই করে টেকা যাবে না। একদমই টেকা যাবে না। আর এখানে আসে মানসিকতার পরিবর্তনের প্রসঙ্গ। আমাদের এই অপেশাদার বা শৌখিন মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রো বা পেশাদার হতে হবে, যাকে বইতে টার্নিং প্রো বলা হয়েছে। আচ্ছা, পেশাদারিত্ব বলতে এখানে ঠিক কি বোঝানো হচ্ছে? বইটাতে বিখ্যাত লেখক সমারসেট মমের একটা চমৎকার উক্তির কথা বলা হয়েছে। তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি কি রুটিন মেনে প্রতিদিন লেখেন, নাকি যখন অনুপ্রেরণা আসে তখনই কেবল লিখতে বসেন। খুব লজিক্যাল একটা প্রশ্ন। হ্যাঁ, তো তিনি অত্যন্ত শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমি কেবল তখনই লিখি যখন অনুপ্রেরণা আসে। সৌভাগ্যবশত এটা প্রতিদিন সকাল ঠিক ৯টায় আসে। দারুণ একটা কথা। পেশাদাররা অনুপ্রেরণার জন্য বসে থাকেন না, তারা কাজটাকে কাজের মতোই দেখেন। ঠিক, পেশাদাররা অনেকটা মেরিন বা সেনাবাহিনীর মতো হন। একজন মেরিন সেনাকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়, তখন সে অভিযোগ করে না যে আবহাওয়া খারাপ বা খাবার ভালো না। তারা শুধু ফোকাস করে মিশনটার দিকে। একদম। চরম প্রতিকূলতার মাঝেও তারা নিজেদের কাজটা করতে জানে। অন্যদিকে একজন অপেশাদার ব্যক্তি তার শিল্পের সাথে বা কাজের সাথে নিজেকে খুব বেশি ব্যক্তিগতভাবে জড়িয়ে ফেলে। আচ্ছা। সেভাবে তার কাজটা যদি মানুষের পছন্দ না হয় বা সে যদি ব্যর্থ হয়, তার মানে সে মানুষ হিসাবেও ব্যর্থ। এই ব্যর্থতার ভয় তাকে জমিয়ে দেয়। কিন্তু একজন পেশাদার ব্যক্তি নিজেকে একটা কর্পোরেশন হিসাবে ভাবেন, অনেকটা ইউএঙ্ক বা নিজের নামের একটা কোম্পানির মতো। এই ইউএঙ্ক বা নিজেকে একটা কর্পোরেশন ভাবার ধারণাটা সত্যিই খুব চমৎকার। বিষয়টাকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি তাহলে কেমন দাঁড়ায়? বলুন। ধরা যাক সোমবার সকালে আয়নার সামনে দাঁড়িয়ে কেউ নিজেকে জিজ্ঞেস করছে, আচ্ছা মার্কেটিং ডিপার্টমেন্ট, গত সপ্তাহে আমাদের কি কি ভুল হয়েছে? প্রোডাকশন টিমের অগ্রগতি কত দূর? দারুণ একটা উদাহরণ। এর সবচেয়ে বড় সুবিধা হল তখন কাজের সমালোচনা বা ব্যর্থতাকে আর ব্যক্তিগত অপমান বা অস্তিত্বের সংকট বলে মনে হয় না। বিষয়টাকে তখন ব্যবসার একটা সাধারণ অংশ বা প্রসেস হিসেবে দেখা যায়। ব্যর্থ হলে মনে হয়, আচ্ছা এই প্রজেক্টটা কাজ করেনি, পরেরটাতে আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। এখানে কান্নাকাটি বা ইগোর কোনো জায়গা নেই। একদম সঠিক। এই যে মানসিক বিচ্ছিন্নতা বা ডিট্যাচমেন্ট, এটাই একজন পেশাদারের সবচেয়ে বড় শক্তি। গলফার টাইগার উডসের ২০০১ সালের মাস্টার্স টুর্নামেন্টের একটা ঘটনা রবার্ট ম্যাকি তার মুখ বন্ধে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ওই যে ক্যামেরার শাটারের শব্দটা। হ্যাঁ, সেটা ছিল চরম উত্তেজনার মুহূর্ত। টাইগার উডস তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শট নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চারপাশে পিনপতন নীরবতা। তিনি ঠিক যখন তার ক্লাবটা তুলছেন, ঠিক সেই মিলিসেকেন্ডে দর্শক আসন থেকে একজনের ক্যামেরার শাটারের বিকট শব্দ ভেসে আসে।
মানে এরকম একটা মুহূর্তে সামান্য একটা শব্দ তো যে কোনো খেলোয়াড়ের মনোযোগ পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট? অবশ্যই। একজন সাধারণ বা অপেশাদার খেলোয়াড় হলে সে নির্ঘাত রেগে যেত, শট মিস করত বা দর্শকদের ওপর চিৎকার করে উঠত, কারণ তার ইগো সেখানে আঘাত পেত। কিন্তু টাইগার উডস কি করলেন? কি করলেন তিনি? তিনি শটটা মাঝপথে থামিয়ে দিলেন। তিনি কয়েক কদম পিছিয়ে এলেন, একটা গভীর শ্বাস নিলেন, আর মুহূর্তের মধ্যে নিজের আবেগ পুরোপুরি নিয়ন্ত্রণ করে আগের সমস্ত বিরক্তি মুছে ফেলে আবার নতুন করে পজিশন নিলেন। অবিশ্বাস্য মাইন্ড কন্ট্রোল। একদম। এরপর তিনি ৩১০ গজের একটা নিখুঁত ড্রাইভ মারলেন, যা সোজা ফেয়ারওয়ের মাঝখানে গিয়ে পড়ল। এটাই হলো পেশাদারিত্বের চরম উদাহরণ। অসাধারণ। অর্থাৎ তিনি ভয় বা বিরক্তিকে জয় করার জন্য অপেক্ষা করেননি। ঠিক। অপেশাদাররা কাজটিকে এত বেশি ভালোবাসে যে ভয় তারা জমে যায়। তারা ভাবে সবকিছু নিখুঁত হতে হবে। অন্যদিকে একজন পেশাদার ব্যক্তি আপাত দৃষ্টিতে কিছুটা আবেগহীনভাবে কারখানার ব্লু কলার কর্মীদের মতো প্রতিদিন কাজে উপস্থিত হন। রাইট। তারা জানেন যে ভয় থাকবেই, প্রতিকূলতা থাকবেই, কিন্তু কাজটা করে যেতে হবে। রাইট। এখন যদি একজন সত্যিকারের পেশাদারের মানসিকতা এমন কর্পোরেশন বা কারখানার কর্মীর মতো হয়, তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে। কি প্রশ্ন? এই পেশাদাররা তাদের কাজের মূল্যায়ন করেন কিভাবে? একটা কর্পোরেশন তো সাধারণত শেয়ার বাজারের সূচক বা লাভের অঙ্ক দিয়ে নিজেদের বিচার করে। তাহলে একজন শিল্পী বা সৃজনশীল মানুষ কিভাবে তার সাফল্য মাপবেন? তিনি কি সবসময় অন্যের প্রশংসা বা সমাজের স্বীকৃতি খুঁজবেন, নাকি নিজেদের কাজের প্রতি সৎ থাকবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বইটিতে প্রাণী জগতের একটা চমৎকার উদাহরণ টেনে বলা হয়েছে যে পৃথিবীতে মূলত দুটো উপায়ে আত্মপরিচয় বা কাজের মূল্যায়ন তৈরি হয়। একটা হলো হায়ারার্কি বা পদানুক্রম, আর অন্যটা হলো টেরিটরি বা নিজস্ব সীমানা। হায়ারার্কি বলতে কি সমাজ বা দলের মধ্যে কে কার উপরে আছে সেই বিষয়টা বোঝানো হচ্ছে? হ্যাঁ, হায়ারার্কি হলো যেমন ধরুন হাই স্কুল বা হলিউড, কে কার চেয়ে বেশি জনপ্রিয়, কার ক্ষমতা বেশি, কে কার নিচে কাজ করে, এসব নিয়ে যেখানে সারাক্ষণ প্রতিযোগিতা চলে। বুঝতে পেরেছি। একজন হ্যাক বা সস্তা লেখক সবসময় এই হায়ারার্কি মেনে চলে। সে লেখার টেবিলে বসে আগে দর্শকদের পছন্দ অনুমান করে। সে ভাবে কি লিখলে মানুষ বাহাবা দেবে, কোন ট্রেন্ডটা এখন চলছে। মানে সে সারাক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। এক্স্যাক্টলি। কিন্তু একজন সত্যিকারের শিল্পী বা প্রো কাজ করেন তার নিজস্ব টেরিটরিতে। টেরিটরি বা নিজস্ব সীমানা জিনিসটা আসলে কেমন? টেরিটরি হলো সেই জায়গা যেখানে একজন মানুষ তার সেরাটা দিতে পারে, আর সেখান থেকে সে মানসিক পুষ্টি গ্রহণ করে। যেমন ধরুন, আর্নল্ড শোয়ার্জেনেগারের টেরিটরি হলো জিমনেজিয়াম, স্টিভি ওয়ান্ডারের টেরিটরি হলো পিয়ানো। বাহ, চমৎকার উদাহরণ। একটা টেরিটরির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা আপনাকে ঠিক ততটুকুই ফেরত দেবে যতটুকু আপনি সেখানে বিনিয়োগ করবেন। আপনি যদি জিমে গিয়ে ফাঁকিবাজি করেন, জিম আপনাকে কোনো রেজাল্ট দেবে না। টেরিটরিতে কোনো শর্টকাট বা তোষামোদের জায়গা নেই। কিন্তু এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। অবশ্যই বলুন। মানব বিবর্তনের ইতিহাস ঘাঁটলে দেখা যায় মানুষের তো স্বভাবই হল দলবদ্ধ হয়ে থাকা আর সমাজের চোখে সম্মান বা পদমর্যাদা খোঁজা। আমরা তো সবাই সমাজের অংশ। হ্যাঁ, তা তো বটেই। তাহলে একজন শিল্পীর জন্য বা একজন পেশাদারের জন্য এই হায়ারার্কি বা পদানুক্রম মেনে চলাটা এত ক্ষতিকর কেন? সামাজিক স্বীকৃতি ছাড়া একজন মানুষ কেন দিনের পর দিন কাজ করে যাবে? যদি পৃথিবীতে একজন মানুষই মাত্র জীবিত থাকে, তাহলেও কি সে তার এই নির্দিষ্ট কাজটি করবে? এটা খুবই গভীর একটা প্রশ্ন। মূল সমস্যাটা হলো ছোট কোনো গোত্রে বা আদিম সমাজে হয়তো হায়ারার্কি কাজ করত, কিন্তু বিশাল জনসমুদ্রে বা আধুনিক এই কর্পোরেট সমাজে হায়ারার্কি আর কাজ করে না। কেন কাজ করে না? কারণ একজন শিল্পীর জন্য অন্যের মতামত দিয়ে নিজের কাজের বিচার করাটা আক্ষরিক অর্থেই আত্মঘাতী। হ্যাঁ দর্শকের পছন্দ তো সারাক্ষণ বদলাতে থাকে। হ্যাঁ, আজকে একটা ট্রেন্ড, কালকে অন্য একটা ট্রেন্ড। ঠিক। তাহলে একজন শিল্পী তার সৃষ্টির প্রতি কতটা নিবেদিত হবেন? এটাকে একটা মা এবং তার সন্তানের সম্পর্কের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা। একজন মা তার সন্তানের জন্ম দেন, তাকে গর্ভে ধারণ করেন, কিন্তু তিনি কি বলতে পারেন যে তিনি সেই প্রাণের প্রকৃত স্রষ্টা? না, তা তো বলা যায় না। ঠিক। তিনি কেবল সেই প্রাণটা এই পৃথিবীতে আসার একটা মাধ্যম মাত্র। শিল্পীকেও তার কাজের প্রতি ঠিক এভাবেই নিবেদিত হতে হবে।
নিজের কাজের বিনিময়ে অন্যের কাছে বা সমাজের কাছে কিছু আশা না করে শুধু কাজের খাতিরে কাজ করে যাওয়াই হল আসল পেশাদারিত্ব। দারুণ বলেছেন। হায়ারার্কি মানুষকে বাইরের দিকে তাকাতে বাধ্য করে, যা তার সৃষ্টিশীলতাকে নষ্ট করে দেয়। কিন্তু শিল্পীকে তাকাতে হয় নিজের ভেতরের দিকে। তার মানে শিল্পের উৎপত্তি সমাজের প্রশংসা বা হায়ারার্কি থেকে আসে না? তাহলে এই সৃষ্টির উৎস কোথায়? এটা আমাদের নিয়ে যায় মানুষের মনস্তত্ত্বের একদম গভীরতম স্তরে, যেখানে ইগো এবং সেলফের মধ্যে প্রতিনিয়ত একটা নিরবিচ্ছিন্ন যুদ্ধ চলে। হ্যাঁ, বইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এটা। বইটিতে বলা হচ্ছে, ইগো হল সেই অংশ যা বস্তুগত জগৎ, মৃত্যু এবং ভয়কে বিশ্বাস করে। ইগো বিবর্তন বা পরিবর্তনকে খুব ঘৃণা করে, আর এই ইগোই মূলত রেজিস্ট্যান্স বা বাধা তৈরি করে। একদম ঠিক। কিন্তু একটু বুঝিয়ে বলুন তো, এই ইগো কেন পরিবর্তনকে এত ঘৃণা করে? কেন সে নতুন কিছু সৃষ্টি করতে দেয় না? এর কারণটা বিবর্তনের সাথে যুক্ত। আমাদের মস্তিষ্কের যে অংশটা ইগো দ্বারা নিয়ন্ত্রিত, তার মূল কাজ হল আমাদের শারীরিক অস্তিত্বকে টিকিয়ে রাখা। আচ্ছা, সার্ভাইভাল মেকানিজম। রাইট। আদিম যুগে কেউ যদি দলের নিয়ম ভেঙে নতুন কিছু করতে যেত, তবে দল তাকে একঘরে করে দিত, আর একা হয়ে যাওয়ার অর্থ ছিল নিশ্চিত মৃত্যু। তাই ইগো সবসময় চায় আমরা যেন সবার মতো সাধারণ হয়ে থাকি, কোনো ঝুঁকি না নিই। সৃজনশীল কাজ মানেই হল নিজেকে প্রকাশ করা, ঝুঁকি নেওয়া। ইগো একে আক্ষরিক অর্থে মৃত্যুর ঝুঁকি হিসেবে দেখে, তাই সে যে কোনো মূল্যে নতুন কিছু করা থেকে আমাদের বিরত রাখতে চায়। অসাধারণ ব্যাখ্যা। তাহলে সেলফের কাজ কি? সেলফ বা আমাদের প্রকৃত সত্তা যুক্ত থাকে উচ্চতর জগতের সাথে। মনোবিজ্ঞানী টম লাফলিনের ক্যান্সার রোগীদের একটা অত্যন্ত চমকপ্রদ গবেষণা এখানে উল্লেখ করা যেতে পারে। ক্যান্সার রোগীদের নিয়ে গবেষণা? হ্যাঁ, যখন কোনো মানুষ জানতে পারেন যে তার হাতে আর বেশি সময় নেই, তিনি মারা যাচ্ছেন, তখন তার মনস্তত্ত্ব বাধ্য হয়ে এই ইগো থেকে সরে গিয়ে সেলফে অবস্থান নেয়। কারণ তখন তো আর শারীরিক অস্তিত্ব টিকিয়ে রাখার বা সমাজে পদমর্যাদা খোঁজার কোনো অর্থ থাকে না, তাই তো? ঠিক ধরেছেন। তখন ইগোর মৃত্যুভয় আর কাজ করে না। তখন ওই রোগীর মনে হয় না যে ব্যাংকে কত টাকা আছে বা সমাজে তার ক্ষমতা কতটুকু। তখন তার কাছে আসল অগ্রাধিকারগুলো পরিষ্কার হয়ে যায়। একদম। তখন তার জীবনের দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্নগুলো, যেমন হয়তো বেহালা বাজানো শেখা, নিজের হাতে বাগান করা বা সমাজসেবা করা, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর আশ্চর্যের বিষয় হল, টম লাফলিন দেখেছেন এই প্রকৃত সেলফের ডাকে সাড়া দিয়ে দীর্ঘদিনের আটকে থাকা সৃজনশীল কাজগুলো শুরু করলে অনেক সময় রোগীর ক্যান্সারও সেরে যাওয়ার বা রিমিশনে যাওয়ার নজিরও রয়েছে। এটা সত্যিই অবিশ্বাস্য। তার মানে আমাদের প্রকৃত সত্তা বা সেলফ যদি জাগে, তবে তা শারীরিক রোগও সারিয়ে তুলতে পারে। বইটিতে বলা হয়েছে যে গ্রিক পুরাণে হোমারের ওডিসির শুরুতে মিউজ বা অনুপ্রেরণার দেবীর কাছে সাহায্য চাওয়ার যে প্রার্থনা রয়েছে, তার অন্তর্নিহিত অর্থ হল এই উচ্চতর শক্তির সাথে যুক্ত হওয়া। একদম। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। এই মিউজ বা অ্যাঞ্জেলের মতো আধ্যাত্মিক বিষয়গুলো কি আমাদের বাস্তব জীবনের এই প্রতিদিনের সংগ্রামের সাথে মানানসই? মানে এই ডানাওয়ালা দেবদূতের ধারণা তো খুবই রহস্যময় বা অবাস্তব শোনায়। অনেকে এই প্রশ্নটা করেন। প্রতিদিন জ্যাম ঠেলে অফিসে গিয়ে স্প্রেডশিট নিয়ে কাজ করা একজন সাধারণ মানুষের জীবনে এই মিউজ কিভাবে কাজ করবে? এটা একটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। এই দেবদূত বা মিউজগুলোকে আক্ষরিক অর্থে, মানে ডানাওয়ালা কোনো মানুষ হিসাবে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। তাহলে এদেরকে কিভাবে ভাবা যেতে পারে? এদেরকে আমরা অভিকর্ষ বল বা পদার্থবিজ্ঞানের কোনো প্রাকৃতিক শক্তির মতো করে ভাবতে পারি। এই মহাবিশ্বের যেমন নিজস্ব একটা শৃঙ্খলা আছে, তেমনি সৃষ্টিরও একটা মনস্তাত্ত্বিক শক্তি বা ভরবেগ আছে। অর্থাৎ এটা একটা প্রাকৃতিক নিয়ম। হ্যাঁ, যখন আমরা আমাদের ভেতরের সমস্ত ভয়, দ্বিধা আর ইগোকে দূরে সরিয়ে রেখে টেবিল চেয়ারে বসে কাজটা শুরু করি, তখন একটা জাদুর মতো ব্যাপার ঘটে। কি রকম জাদু? কাজ শুরু করার এই সাহসটুকু দেখালেই আমরা এক ধরনের মনস্তাত্ত্বিক ফ্লো বা প্রবাহের সাথে যুক্ত হয়ে যাই। তখন মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। শব্দগুলো আপনা আপনি আসতে থাকে বা সমস্যার সমাধানগুলো সহজে চোখের সামনে ভেসে ওঠে। বাহ, চমৎকার! বইটিতে একেই মিউজ বা এঞ্জেলের সাহায্য বলা হয়েছে। কাজ শুরু করার জাদুটাই হলো এখানে। এটা আমাদের ভেতরে ঘুমন্ত জিনিয়াস বা প্রতিভাকে জাগিয়ে তোলে।
আজকের এই পুরো আলোচনার সারমর্ম যদি আমরা এক সুতোয় গাঁথি তবে বিষয়টা বেশ পরিষ্কার হয়ে ওঠে। আমরা কেউই শূন্য স্লেট হয়ে পৃথিবীতে আসিনি। আমাদের সবার একটা নির্দিষ্ট গন্তব্য আর একটা নির্দিষ্ট কাজ রয়েছে। একদম সত্যি কথা। এই রেজিস্ট্যান্স বা ভেতরের অদৃশ্য বাধা আসলে অন্য কিছু নয়। এটা হলো আমাদের নিজেদের সফল হওয়ার ভয়। আমরা অবচেতনভাবে ভয় পাই যে আমরা যদি আমাদের সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে পারি তাহলে হয়তো আমরা আমাদের পরিচিত গণ্ডি বা আরামের জায়গা থেকে ছিটকে পড়ব। আর এই ভয়কে জয় করার একমাত্র উপায় হল একজন পেশাদারের মতো আচরণ করা। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজে উপস্থিত হওয়া, নিজের টেরিটরি বা সীমানায় সৎ থাকা এবং কাজের ফল লাভের আশা না করে নিজেকে বৃহত্তর সৃষ্টির একটা মাধ্যম হিসেবে সমর্পণ করা। বিদায় নেওয়ার আগে আমাদের চারপাশের জগৎ নিয়ে একটা নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। আমরা তো জানলাম যে আমাদের অবদমিত স্বপ্ন বা না বাঁচা জীবন কিভাবে আমাদের ব্যক্তিগত অসুস্থতা, হতাশা বা ক্যান্সারের মতো রোগের কারণ হতে পারে। কিন্তু একবার বৃহত্তর পরিসরে পুরো সমাজের কথা ভেবে দেখুন তো। যদি সৃজনশীল কাজ পৃথিবীর জন্য একটা অমূল্য উপহার হয়ে থাকে, তবে প্রতিদিন যখন কোটি কোটি মানুষ রেজিস্ট্যান্সের কাছে হেরে গিয়ে নিজেদের প্রতিভা লুকিয়ে রাখে, তখন এই পৃথিবীর ঠিক কতটা ক্ষতি হচ্ছে। সত্যি তো, এটা তো আমরা সেভাবে ভেবে দেখি না। আমাদের আজকের সমাজের এই যে এত অস্থিরতা, এত ক্ষোভ, একে অপরের প্রতি এত বিষোদ্গার বা অসন্তোষ, তা কি তবে আমাদের সবারই অপূর্ণ সম্ভাবনারই সম্মিলিত রূপ? কোটি কোটি মানুষের সেই অপূর্ণ জীবনের যন্ত্রণায় কি সমাজের এই বিষাক্ত পরিবেশ তৈরি করছে? এটা সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। যদি আমরা সবাই আমাদের ভেতরের ডাক শুনতে পেতাম, যদি সবাই যার যার টেরিটরিতে নিজের কাজটুকু করত, পৃথিবীটা কি আজ সম্পূর্ণ অন্যরকম হতে পারত না? আমি নিশ্চিতভাবেই বলতে পারি পৃথিবীটা অনেক সুন্দর হতো। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা বিদায় নেব। আজ আর কোনো মোটিভেশনাল কথা নয়, বরং এই জিজ্ঞাসাটি আমাদের সবার মনের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকুক। ভালো থাকবেন আর ভাববেন, আপনার ভেতরে সেই অপূর্ণ জীবন কি এখনও স্টোররুমের ট্রেডমিলটার মতোই ধুলো জমিয়ে পড়ে থাকবে, নাকি আজই তার গল্পটা নতুন করে লেখা শুরু হবে?